Okay, so once again, good evening to you. You are the students of Masters 1 Year program of the Department of English at World University of Bangladesh, and me, Faisal Ahmed, faculty member of the same department, Department of English, World University of Bangladesh. So I'm supposed to take your 20th century modern fiction, okay? The course code of which is ENG 1013. So welcome to my class in the evening. Okay, so every week we will sit for the live class together. Okay, I hope next week I will find more students. Okay, and master students, I know so far that they remain very busy with their family and their job and other professions. Okay, so still as you have committed to complete the course and you get admitted into master's program, so I recommend you to be regular in the at least in the live classes, okay, once a week, which actually helped. So Okay, today sir. I will discuss about Heart of Darkness, written by Joseph Conrad. Okay, now I'm going to share the slide with you so that you can see as well with me at the same time. So this is the slide. I think you can see it here. Can you see it? Just make me share. Yes or no? Yes, sir. Okay, that's fine. So Heart of Darkness, yeah, written by what's the name that I mentioned? The writer's name? Heart of Darkness. Joseph Conrad. Joseph Conrad, exactly. Writer's name Joseph Conrad. So আমরা পড়ছি মডার্ন ফিকশন, তাই না? ফিকশন বলতে আমরা কি বুঝি? এটা আমরা লাস্ট উইকে আমরা আলোচনা করেছিলাম। সো ফিকশন হচ্ছে ইমাজিনেটিভ ক্যারেক্টার যেখানে বা প্লট বা যেখানে অনেক সময় বাস্তবতার সাথে মিল থাকে, আবার অনেক সময় কিছু কল্পনা রাইটারের ইচ্ছা অনুযায়ী সেখানে কমানো বাড়ানো হয়ে থাকে, হুবহু বাস্তবের সাথে মেলানো হয় না। রাইটার যেভাবে রিপ্রেজেন্ট করে সেটাই হচ্ছে ফিকশন, তার মতো করে। আর নন ফিকশন হচ্ছে যেটা ডকুমেন্টারি টাইপের, হুবহু বাস্তবে যা হয়েছে ঠিক তাই। হ্যাঁ, এখানে কি ফিকশন আর নন ফিকশনের ডিফারেন্স? স্যার ফিকশন বাস্তব থেকে কিছু নেওয়া আর কিছু রাইটারের থেকে নেওয়া। আর বাস্তবতার নন অভিজ্ঞতা ফিকশনটা থেকেই নেওয়া, হচ্ছে তবে সেটাকে একটু তার রাইটারের মতো করে উপস্থাপন করা। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে সিমিলি পেরেছি। বা তার কিছু বায়াসনেস থাকতে পারে বা প্রেজুডিস থাকতে পারে। ওকে, কিন্তু ওকে স্যার। নন ফিকশনে বায়াসনেস বা প্রেজুডিস এগুলো থাকে না, ঠিক হলো যা ঘটেছে তাই, যেটাকে আমরা ডকুমেন্টারি বলে থাকি, রিপোর্ট বলে থাকি। ওকে ওকে স্যার। সো নন ফিকশনে আমরা তিনটা নোবেল এবং নোবেলা পড়ছি। নোবেলা বলতে যেটা শর্টার দ্যান নোবেল এন্ড লঙ্গার দ্যান শর্ট স্টোরি, সেটাকে নোবেলা বলে। সেই ধরনেরই হচ্ছে হার্ট অফ ডার্কনেস, মানে এটা উপন্যাস থেকে একটু ছোট। স্যার নেট প্রবলেম স্যার, বুঝতে পারিনি নভেলা মানে কি? নোবেলা হচ্ছে উপন্যাস থেকে ছোট কিন্তু শর্ট স্টোরি থেকে একটু বড়। ওকে, আচ্ছা, উপন্যাস। হ্যাঁ স্যার। সো হার্ট অফ ডার্কনেস হচ্ছে নোবেলা in terms of genre, okay, literary genre। তোমরা পড়েছো ফার্স্ট সেমিস্টারে যখন ওকে অনার্সে স্যার। ছিলে, অনার্সে যখন পড়েছিলে। তো আমরা এখানে প্রথমে রাইটার বায়োগ্রাফি সম্পর্কে জানবো, তারপর আমরা মূল টেক্সট নিয়ে কিছুটা আলোচনা করতে, ইন্ট্রোডাকশন আর কি। হ্যাঁ, যেহেতু আজকে এটা নিয়ে প্রথম ক্লাস, তো আজকে খুব একটা বেশি আলোচনা হবে না, বরং এই নোভেলাটা বা এই ফিকশনটার সাথে তোমাদেরকে আমি পরিচয় করিয়ে দেব। ওকে ওকে স্যার। এটা হচ্ছে মডার্ন ইরার একেবারে শুরুর দিকে। হ্যাঁ, একদম শুরুর দিকে, মডার্ন ইরার শুরুর দিকে উনি লিখেছিলেন। সো আমরা জোসেফ কনরাডকে মডার্ন পিরিয়ডের একেবারে শুরুর দিকের রাইটার বলতে পারি, পাইনিয়ারও বলতে পারি এক সেন্সে। ওকে,
উনি মূলত আসলে রাইটার ছিলেন না, উনি আসলে ট্রাভেলার ছিলেন, সি ট্রাভেলার। হ্যাঁ, নাবিক হ্যাঁ হিসেবে স্যার। উনি আসলে ভ্রমণ করেছেন বিভিন্ন জায়গায় ইউরোপে এবং আহ, নদীতে আর কি, বিভিন্ন নদী থেকে ইউরোপ থেকে আফ্রিকা। তো আমরা এখানে আর এছাড়া আরো দুটো টেক্সট আছে, সেটা হচ্ছে আপাসি স্ট্রিম ইয়ান ফরস্টার, আর একটা হচ্ছে রেইনবো ডিএস লরেন্স। হ্যাঁ, ওই দুটো আমরা এটা পরে স্টেপ বাই স্টেপ। So let's discuss about the biography of Joseph Conrad. Joseph Conrad মূলত উনি ইউক্রেনিয়ান এবং পলিশ মিক্সড, যদিও উনি পরবর্তীতে ব্রিটিশ নাগরিক হয়েছিলেন এবং ব্রিটিশ নাভাল বাহিনীতে উনি জবও করেছিলেন। সো ওনার বাস্তব লাইফটা অনেকটা অ্যাডভেঞ্চারাস এবং সে বাস্তব লাইফের অভিজ্ঞতার আলোকে উনি ওনার উপন্যাসগুলো লিখেছেন। So Joseph Conrad, born in 1857 and died in 1924. ওনার জন্ম হচ্ছে ইউক্রেনে এবং উনি পলিশ ল্যাঙ্গুয়েজ বলেন, পোল্যান্ডের যে পলিশ, এবং ইংলিশ তার আসলে নেটিভ ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ পরবর্তীতে উনি অ্যাডাপ্ট করেন, অ্যাসিমিলেট করেন। তো okay, so regarded as one of the masters of modernism, ওনাকে মডার্নিজমের মাস্টারদের একজন বলা হয়, সেরাদের একজন। তার গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্কস হচ্ছে লর্ড জিম, ইয়ুথ এন্ড হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেসটা আমরা পড়বো, বাকিগুলো আমরা পড়বো না। ওকে, Yes, sir. টেক্সট না। So on early life, in 1861, his family was exiled to northern Russia as his father involved in politics. তখন ইউক্রেন রাশিয়ার অধীনস্থ ছিল এবং সেখানে বলশেভিক আন্দোলন সহ অন্যান্য আন্দোলন চলছিল। ক্যাপিটালিজম এবং কমিউনিজমের মধ্যে একটা সংঘর্ষ, পরবর্তীতে কমিউনিজমের বা সোশ্যালিজমের বিজয় হয় রাশিয়াতে। তো এই ধরনের পলিটিক্যাল একটা ইনস্টেবিলিটি বা আনরেস্ট চলছিল রাশিয়াতে এবং ইউক্রেন রাশিয়ারই অংশ ছিল তখন। ওকে, Yes, তো sir. সেই সময় তার নর্দার্ন রাশিয়াতে চলে গিয়েছিলেন বলতে সেই সময় যুদ্ধ বিধ্বস্ত এলাকা বা রাজনৈতিক ভাবে যখন কোথাও সমস্যা দেখা যায়, তখন মানুষ এক জায়গা থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে তারা পাড়ি জমায় জীবিকার তাগিদে কিংবা বাঁচার জন্য, Yes, জীবন sir. বাঁচানোর জন্য। এই ধরনের সিচুয়েশন, মানে তার বাবা আসলে রাজনীতিবিদ ছিল। তো যেমন এখন তো আধুনিক যুগে যারা রাজনীতি করে, এখন যদি অন্য এক দলের সরকার চলে আসে, তখন এখনকার যারা আছে এরা তো সবাই পালাবে, তাই না? পালাবে না? Yes, sir. Yes, sir. পালানোটাই হচ্ছে এক্সাক্ট, বুঝতে পেরেছো? Yes, পালানোটাই sir. অনেকটা এক্সাক্ট। In 1869, both of Conrad's parents died of tuberculosis. কনরাডসের মানে পিতামাতা দুজনই যক্ষা রোগে মারা যান 1869 সালে, এবং উনি ক্রাকো নামক শহরে একটা স্কুলে উনি ওখানে ভর্তি হন। কিন্তু তার স্বপ্ন ছিল সমুদ্রে যাত্রা করা, সমুদ্রে ক্যারিয়ার করা, এবং তাই হলো। In 1870s, he joined the French merchant mariners. ফরাসি বাণিজ্যিক নাবিকদের সাথে তিনি যোগদান করেন 1870 দশকের দিকে, এবং তিনি ওয়েস্ট ইন্ডিজ সহ বিভিন্ন জায়গায় তিনি ইভেন অস্ত্র স্মাগলিং এও এরকমের মানে সমুদ্র পথে বা নদী পথে অস্ত্র চোরাচালান কাজেও জড়িত ছিলেন, এবং যথেষ্ট অ্যাডভেঞ্চারাস তার লাইফ ছিল। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে উনি ভয়েস করেছিলেন, যাত্রা করেছিলেন।
eventually joined the British Merchant Navy. পরবর্তীতে ব্রিটিশ মার্চেন্ট বা বাণিজ্যিক নৌবাহিনী বাণিজ্যিক যে সেকশন সেটাতে উনি যোগদান করেন and swiftly climbed the ranks এবং সেখানে উনি খুব দ্রুত পদবি বাড়িয়ে তার স্কিলের মাধ্যমে যোগ্যতার মাধ্যমে। By 1886 he was commanding his আরেকজন আমাদের সাথে যুক্ত হয়েছে অনেক লেটে যদিও ইসলাম ইসলামের তো ডেট কেন আপনার নাহার সাইলেন্ট করো স্যারের কথার অ্যান্সার দে। আচ্ছা ঠিক আছে আমাকে শুনতে পাচ্ছি কিনা আমি শিওর না যাই হোক তো এই হচ্ছে ব্যাপার by 1886 he was commanding his own ship and was given British citizenship এবং 1846 সালে সে তার নিজেরই জাহাজ হয়ে যায় সেখানে উনি কমান্ড করা শুরু করেন নেতৃত্ব দেন আর কি এবং এরপরে তিনি ব্রিটিশ নাগরিক হয়ে যান ওকে আমি এটা একটু বড় করে দিচ্ছি ওকে আমার রেকর্ড করা ছিল তো সেটা চলে আসছে যাই হোক later part of Conrad's life হ্যাঁ আমরা এখন কনরাডের লাইফের পরবর্তী সময়ের যে আলোচনা করছি Conrad spent the next part of his life sailing all over the world হ্যাঁ পৃথিবীর প্রায় অনেকাংশে উনি এরকম হ্যাঁ জাহাজে করে বিভিন্ন জায়গায় গিয়েছেন এবং এভাবেই তার লাইফ কেটেছে বাকি জীবন sailed up the Congo River in Africa এবং তিনি আফ্রিকার কঙ্গো নদীতে পর্যন্ত সেল করেছেন In 1894, at the age of 36, Conrad finally left the sea behind him and settled down in England. 36 বছর বয়সে 1894 সালে তিনি মানে সমুদ্র যাত্রা ছেড়ে দেন নাবিক সমুদ্র নাবিকের যে জীবন সেটা ছেড়ে দেন এবং তিনি ইংল্যান্ডে সেটেল হন এরপর উনি লেখালেখি শুরু করলেন Years later, he married an English woman by the name of Jessie George. Jessie George নামে একজন নারীকে বিয়ে করেন ইংল্যান্ডে সেটেল হওয়ার পরে and it was with her that he had two sons এবং এই স্ত্রীর সাথে তার দুইজন সন্তান হয় Okay, last part of Conrad's জীবনের শেষ অংশ After settling with family, Conrad still occasionally traveled. এবং পরিবারের সাথে সেটেল হওয়ার পরে ইংল্যান্ডে তিনি এরপরও সমুদ্রে বা নদীতে যাত্রা করতেন বাট ফর দ্য মোস্ট পার্ট হি জাস্ট রোট হিজ নোভেল বেশিরভাগ সময় তিনি তার উপন্যাসগুলি লিখেছিলেন এবং তার প্রথমটা ছিল আলমিয়ারস ফলি যেটা পাবলিশ হয়েছিল 1895 এ এছাড়াও তিনি হার্ট অফ ডার্কনেস লিখেছেন 1902 সালে তার পরবর্তী নোবেল নস্ট্রোমো লিখেছেন 1904 সালে এবং এভাবে লেখা চালিয়ে গেছেন এর পরবর্তী নোবেল হলো দ্য নেচার অফ ক্রাইম 1924 সালে এটাই ছিল তার লাস্ট নোবেল এবং উনি 1924 সালের 3 আগস্ট হার্ট অ্যাটাকে মারা যান ওকে এই রাইটার বিখ্যাত লেখক ওনাকে আমরা পোস্ট কলোনিয়াল রাইটারও বলতে পারি যেহেতু ওনার এই উপন্যাসটা ইম্পেরিয়ালিজমের উপরে লেখা হয় কলোনিয়ালিজমের উপর লেখা আমরা এটাকে পোস্ট কলোনিয়াল লিটারেচারের অংশ হিসেবে বলতে পারি সো এবার আমরা হার্ট অফ ডার্কনেস এট আ গ্ল্যান্স ওকে কি নোটস আমরা একটু জেনে নিই
In terms of genre, it's a novella, shorter than novel and longer than short story. এটা লেখা হয়েছিল ইংল্যান্ডে যখন উনি সেটেল হন 1898 থেকে 1899 এই সময়, এবং এটা ওনার যে কঙ্গোতে ভিজিট করেছিলেন 1890 সালে, সেই ভিজিটের উপরে ওনার যে অভিজ্ঞতা অর্জন হয়েছিল সেই অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে উনি এটা হার্ট অফ ডার্কনেসটা লিখেছিলেন। ওকে, একেবারে অন্ধকারের গহ্বর এবং অন্ধকারের যে একদম গহীন কোন জায়গায়, মানে কঙ্গোটাকে একেবারে সভ্যতার একদম আলোর একদম বাইরে বোঝাতে চেয়েছে আর কি, হার্ট অফ ডার্কনেস এই টাইটেলটা দিয়ে। পাবলিশ হয়েছে 1902 সালে, আর এটা প্রথম পাবলিশ করেছিল জে.এম. ডেন্টনসন্স নামক একটা পাবলিশার। সেটিং টাইম এন্ড প্লেস, টাইম হচ্ছে 19th century, সামটাইম বিটুইন 1876 and 1892, এবং এর প্লেস হচ্ছে থেমস রিভার, লন্ডনের থেমস নদীতে শুরু হয়, নাবিকদের মধ্যে বর্ণনা শুরু হয়। এখানে প্রধান চরিত্র বা বর্ণনাকারী হচ্ছেন মিস্টার মার্লো, ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, এবং আরেকজন প্যাসেঞ্জার। ওকে, প্লেজার শিপ, প্লেজার শিপ মানে আমরা যে টুরিস্টরা যে ঘুরতে যায় এই ধরনের শিপগুলোকে প্লেজার শিপ বলা হয়, আনন্দ ভ্রমণ আর কি। তার হচ্ছে অ্যাম্বিভালেন্স, মানে উনি কারো পক্ষই নেননি আর কি এরকম। যদিও এটাতে ইউরোপিয়ানদের পক্ষ হয়ে উনি লিখেছেন। পরবর্তীতে থিংস ফল অ্যাপার্ট, চীনা চিবি যে থিংস ফল অ্যাপার্ট লিখেছেন সেটা হার্ট অফ ডার্কনেসেরই একটা জবাব হিসেবে ওই সাহিত্যটা লিখেছেন নাইজেরিয়ার রাইটার চীনা চিবি, থিংস ফল অ্যাপার্ট। নামটা আপনারা অনেকে শুনেছেন। ওকে, সো এই হচ্ছে এই উপন্যাসের মূল ট্যাগগুলো। আমরা এবার থিমস, মোটিভস, সিম্বলস একটু জেনে নিই সংক্ষেপে। মেজর থিমস হচ্ছে hypocrisy of imperialism, madness as a result of imperialism, the absurdity of evil। হ্যাঁ, অর্থাৎ ইউরোপিয়ানরা যদিও তাদের ইম্পেরিয়ালিজমটা এবং কলোনিয়ালিজমটা তারা দাবি করছে যে অসভ্য বা অন্ধকারাচ্ছন্ন জায়গা, বিশেষ করে আফ্রিকা যারা আছে তাদেরকে আলো দেওয়া, সভ্যতার আলো দান করা, তাদেরকে শিক্ষিত করা, আলোকিত করা। কিন্তু আসলে তারা এই ধরনের দাবি করেও এর আড়ালে তারা আসলে তাদেরকে এক্সপ্লয়েট করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে অ্যাবিউজ করেছে। হ্যাঁ, তো এই জন্য এখানে হিপোক্রিসি বলা হয়েছে, হিপোক্রিসি অফ ইম্পেরিয়ালিজম। আপনারা আমার সাথে আছেন তো না? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সো মোটিভস, অ্যাবসার্ডিটি অফ ইভিল, তার মানে এখানে মন্দের একটা ধরন আছে। তো মন্দের আসলে অযৌক্তিকতা, অযৌক্তিক কিছু খারাপ বা নীতি নৈতিক যে অনেক বেশি ডিগ্রেডেশন হয়ে গেলে সেটাকে অ্যাবসার্ডিটি বলা হয়। হ্যাঁ, এটা আসলে যৌক্তিক না। ম্যাডনেস এজ এ রেজাল্ট অফ ইম্পেরিয়ালিজম, মানে মানুষ যখন অধিকার বা ক্ষমতা অনেক বেশি পেয়ে যায় তখন তারা কি পাগল হয়ে যায়। ইউরোপিয়ানদের অবস্থা ওরকমই ছিল। মোটিভস মানে উদ্দেশ্য হচ্ছে অপোজিট থিং গুলোকে রিপ্রেজেন্ট করা, যেমন ডার্কনেস এখানে লাইটের অপোজিট, তারপরে ইন্টেরিয়র সারফেস মানে ভেতরে বাইরে, সিভিলাইজেশন ডার্কনেস বা আনসিভিলাইজেশন। ওকে, তারপরে ইম্পেরিয়ালিজম, সাবজেক্টিফিকেশন, কার্নেল, শেল, কোস্ট, ইনল্যান্ড, এই ধরনের কিছু বিষয় এখানে আছে, উল্লেখ আছে উপন্যাসে। অপোজিট জিনিসগুলো বোঝানো হয়েছে। স্টেশন ফরেস্ট, iconic understatement, hyperbolic language, away from and back towards civilization. So from and back বলতে এখানে বোঝানো হচ্ছে যে আফ্রিকানরা এখানে জোসেফ কনরাড আফ্রিকানদেরকে বর্বর বলেছে, কানিবালস বলেছে, সেভেজ বলেছে। ওকে, এবং তারা ইউরোপিয়ানদের মানে জোসেফ কনরাড ইউরোপিয়ানদের যে মোরাল ডিগ্রেডেশন হয়েছে
সেই বিষয়ে উনি আসলে আফসোস করেছেন, কিন্তু আফ্রিকানদেরকে বর্বর বলেছেন, তাদেরকে একটা পশুর মতোই রিপ্রেজেন্ট করেছেন, মানুষের মতোই রিপ্রেজেন্ট করেন। এটা মানুষ হিসেবে ইউরোপিয়ানদেরকে, ইউরোপিয়ান যে ইম্পেরিয়ালিস্ট তাদেরকে রিপ্রেজেন্ট করেছে। এবং উনি বোঝাতে চাচ্ছেন যে কঙ্গোর এই আফ্রিকানরা আসলে এতটাই অন্ধকারাচ্ছন্ন জায়গায় যে তাদেরকে সভ্যতায় আনলেও যেন তারা আসতে চায় না, তারা আসলে তাদের ওখানে ফিরে যেতে চায়। ইভেন ওখানে যদি কেউ যায় তাহলে সেও যেন তাদের অংশ হয়ে যায়, সেও যেন ওখান থেকে আর ফিরে আসতে পারে না। অর্থাৎ কোনো ইউরোপিয়ানও যদি ওখানে যেত, সে এই সহজ সরল মানুষগুলোকে, বর্বর মানুষগুলোকে এতটাই অ্যাবিউজ করার সুযোগ পেত যে নিজেকে গড ভাবত। এই ধরনের সিচুয়েশন হয়ে গেছে। তো যার কারণে ওখানে যারাই যেত তারা বিভিন্ন লোভে বা ম্যাগনেসের কারণে অথবা নানাবিধ কারণে তারা ওখানে ফিরে আসতে পারত, যেটা আমাদের এই উপন্যাসের প্রধান চরিত্র মিস্টার কুর্সের ক্ষেত্রে ঘটেছে। ওকে, আমরা এই চরিত্র সম্পর্কে আরো জানবো, যাকে ঘিরে পুরো এই নভেল আছে। এখানে সিম্বল ইউজ করা হচ্ছে রিভার্স, ফগ, আফ্রিকান উইমেন, ফ্র্যাঞ্চাইজ শিপ, সেলিং ফর স্টেট কোস্ট, গ্রোভ অফ ডেথ, সেভার্ড হেডস অফ ফ্রেঞ্চ কোস্ট। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। ওকে, সো উপন্যাসটা যখন আমরা পড়বো তখন আমরা আস্তে আস্তে জানবো। হোয়াইটেড sepulchre of Brussels, dead headsmen, meeting women in company offices, many trying to fill bucket with hole in it. So এখানে আমরা সিনপসিস দেখতে পাচ্ছি, মানে সামারি, এবং সামারির পরে আমরা ইন্ট্রোডাকশন টু ক্যারেক্টারস, চরিত্র, এখানে কোন কোন চরিত্রগুলো আছে এগুলো আমরা জানবো। ওকে, আমাদের জমে হচ্ছে লিমিটেড সময়, সো আমরা হয়তো আবার ডিসকানেক্টেড হয়ে যেতে পারি। সো যদি ডিসকানেক্টেড হই তাহলে আমরা